গল্পের মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম ন্যায় অন্যায়। আরে আসুন আসুন, কি আশ্চর্য! এই মাত্র দিদির কাছে আমি আপনার কথা বলছিলাম। দিদি? আমার দিদি চেনেন না? চেনেন তো, শর্মিষ্ঠা সেন। তখনও তো আপনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র। ও, শর্মিষ্ঠা সেন, নিশ্চয়ই নিশ্চয়ই চিনি। তিনি এসেছেন বুঝি? মাত্র দুদিনের জন্য, ভিয়েনা থেকে আসছে, যাবে কলকাতা। ও, ওরা আজকাল ভিয়েনাতে আছেন? দয়া করে দিল্লিতে নেমে ভগ্নির বাড়িতে পদার্পণ। রাগ ধরে কিনা বলুন তো? খুব। তা রেখে দিন না কদিন। আসবে কি না? কেন আসবেন না? আবার মা যে ওদিকে তাকিয়ে আছেন পথের দিকে, ট্রাঙ্কল করে দিন। মার মন খারাপ হবে যে। তাহলে দিদির সঙ্গে আপনিও কলকাতা ঘুরে আসুন। সে তো আপনার জল ভাত, রোজই যাচ্ছেন তো। না মশাই, মোটেও রোজ যায় না। সকলেই আপনারা বিপক্ষে। কেন? আমি আবার কবে বিপক্ষে হলুম? বরং একটু বেশি তো পক্ষে সর্বদা। সেটা ভিতরে গিয়ে শোনালে হয় না, নাকি দরজা থেকে বিদায় দেবেন? ও মা, তাই তো তাই তো, আসুন আসুন। এতক্ষণে পারমিতা দরজাটা সম্পূর্ণভাবে খুলে দিয়ে বিকাশ রঞ্জনকে আসবার রাস্তা প্রশস্ত করে দিল। সুসজ্জিত বৃহৎ ড্রয়িং রুম পেরিয়ে যেতে যেতে বলল, চলুন লনে গিয়ে বসি, ওরা ওখানেই আছে। দিল্লির উপকণ্ঠে সুন্দর এই বাড়িটি, এ বাড়ির লন বাগান বিখ্যাত। পারমিতার স্বামী নিরঞ্জন চৌধুরী এ বিষয়ে উৎসাহী এবং অধৈর্যহীন। মালিদেরও খাটান, নিজেও খাটেন। তিনি ফুল চেনেন, গাছ চেনেন, মাটি চেনেন। স্ত্রীর সঙ্গে বিকাশ রঞ্জনকে আসতে দেখে চেয়ার ছেড়ে উঠলেন। ডক্টর নাগ? আমার কেমন মনে হচ্ছিল স্বদেশ খাস্তগীর। বিকাশ রঞ্জন আসন গ্রহণ করলেন, হেসে বললেন, ডক্টর খাস্তগীশকেই বোধহয় মনে মনে চাইছিলেন। আমি আসতে একটু হতাশ হলেন। নিরঞ্জন চৌধুরী শব্দ করে হাসলেন। কাকে চাই আর কাকে চাই না তা আপনি ভালো করেই জানেন। ওর কি আজ এখানে আসার কথা? না না, উনি আসবেন কখন? সময় কোথায়? নতুন ডিরেক্টর এসেছেন না, সেখানে তেল মাখাচ্ছেন যে। দুজনেই একসঙ্গে হাসলেন। পারমিতা বলল, দিদি, বিকাশ রঞ্জন, সেই ম্যাট্রিকে ফার্স্ট হওয়া ছেলে। তোমাকে বলেছিলাম, এখন এখানে ইতিহাসের চেয়ারম্যান হয়ে এসেছেন। আমি চিনতে পেরেছি। শর্মিষ্ঠা মৃদু হাস্যে নড়ে চড়ে বসে যুক্তক্ষর হলো। আমি দেখেই বুঝতে পেরেছি। বিকাশ রঞ্জনও যুক্তকর হলেন। ভালো আছেন? আলাপ করল শর্মিষ্ঠা। আপনারা তাহলে এখন বাইরে বাইরেই ঘুরছেন? নিশীতের খেয়াল। ও কেমন আছে? ভালো। প্রথমে তো রাষ্ট্রপুঞ্জে চাকরি নিয়ে গেল, এখন ছেড়েছে। এখন এখানে একটা সংবাদপত্রে, এটাও ছাড়বে ছাড়বে করছে। আপনি কি করছেন? আমি সোজাসুজি আপিসের কেরানি। পারমিতা বলল, দিদির ধারণা ছিল আপনি এখনো লন্ডনেই আছেন। বিকাশ রঞ্জন হাসলেন। না, সে পার চুকিয়েছি। দিদির আরও একটা ধারণা, আপনি নাকি খুব ফর্সা। ভালোই তো। তার দিদির বোনের কি ধারণা? ও মা, আপনি আবার ফর্সা কোথায়? নই বুঝি? কিন্তু আপনার ঝোঁক সর্বদা ফর্সা মেয়েদের দিকে। কে বলল? কে আবার বলবে? আমি দেখিনি। কলেজে আমাদের দলটা একটু কালো ছিল বলে আমাদের দিকে তাকাতেনি না ভালো করে। কি তাজ্জব কথা! যত বন্ধু ওই সাদা মালিনী। শর্মিষ্ঠা হেসে ফেলল। কিরে, তুই জেলাস ছিলি নাকি? বেশ রাগ রাগ ভাব। মোটেও না। পারমিতা মুখ ঝাঁকালো। তার বেটে করে কাটা ঘন ঝাঁকড়া চুলে ঢেউ উঠল।
তোর প্রতিবাদটাই কিন্তু তোর বিপরীত সাক্ষী দিচ্ছে। কি বলো নিরঞ্জন? আমারও তো তাই মনে হয়, বিকাশ রঞ্জন বললেন। কিন্তু কালো দল বলে আপনাদের দিকে তাকাতাম না, এই তথ্যটি আপনি কোথায় পেলেন বলুন তো? দলটা কীরকম ছিল তা যদিও মনে নেই, তবে দলটিকে যিনি চালনা করতেন তাকে তো এই মুহূর্তেও দেখছি, সুতরাং বিস্মৃতির কারণ নেই কোনো। অন্তত তিনি তো কালো নন। নই বুঝি? পারমিতা সরল গলায় হাসল। শোনো দিদি, শোনো নিরঞ্জন, ডক্টর নাগ কি বলছেন। নিরঞ্জন চৌধুরী হেসে বললেন, আর শুনে কি হবে, তুমি ডবল কান হয়ে শোনো। শর্মিষ্ঠা বলল, ডবল কান কেন, তুই 4 কান হয়েই শোন, আমরা ততক্ষণ ঘুরে আসি। চলো নিরঞ্জন। আপনারা বেরোচ্ছেন? বিকাশ রঞ্জনও উঠে দাঁড়ালেন। আর বলেন কেন, দিদিটা এখানে এসেও একটা প্রেমিক খুঁজে বার করেছে, বলছে ছাত্রজীবনের বন্ধু। ও কত জোর বন্ধু, তারা সীমা নেই। আপনি চিনবেন তাকে? বিকাশ রঞ্জনের দিকে তাকালো শর্মিষ্ঠা। আমাদের কলেজেই পড়তো, অহিভূষণ মিত্র, গোয়েঙ্কা কলেজেও পড়াতো। আপনিও তো প্রথম গোয়েঙ্কা কলেজেই ছিলেন, তাই না? আপনারা যখন বিয়ে করলেন আমি তখনই সদ্য ঢুকেছি ওখানে। অহিভূষণ নামটা চেনা চেনাই লাগছে। ফিলোসফিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি যে পরে প্রেসিডেন্সিতে এসেছিলেন আমরা জানতামই না। মিতুই খানিকক্ষণ আগে সব সংবাদ সরবরাহ করেছিল। নিরঞ্জন এগিয়ে গেলেন গাড়ি বার করতে। বিকাশ রঞ্জন পারমিতার দিকে তাকালেন। আপনি যাচ্ছেন না? আমি? তবেই হয়েছে, যাচ্ছে বন্ধুত্ব করতে, আমাকে নিলে তো একেবারে হংস মধ্যে বকযথা। তা তোর স্বামী তো যাচ্ছে পাহারা দিতে। পাহারা? কে কাকে পাহারা দেয়? সেই অধিভূষণ ব্যক্তিটির স্ত্রী নাকি আবার নিরঞ্জনের বোন না ভাগ্নি নাকি মাথামুন্ডু? আসলে কিছুই না, এককালের প্রতিবেশিনী। যাও বাবা যাও, ঘুরে এসো, দয়া করে তাড়াতাড়ি এসো। বেশ তো, আমরা না হয় প্রেম করতেই যাচ্ছি, তোকেও তো বন্ধুহীন করে রেখে যাচ্ছি না। সেই সাদা মালিনীকে নিয়ে এখন যত খুশি ঝগড়া কর। হাসতে হাসতে বিকাশ রঞ্জনের দিকে তাকিয়ে বিদায় নিল শর্মিষ্ঠা। চলি, আবার দেখা হবে। নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে হেঁটে খানিকটা গিয়ে আবার ফিরে এলেন বিকাশ রঞ্জন। বসবো নাকি কাজে ব্যস্ত? পারমিতা ভ্রুকুটি করল। আহা, তারপর চা আনতে গেল। পারমিতা যতক্ষণে চা নিয়ে এলো বিকাশ রঞ্জন বসে রইলেন একা একা। সুন্দর চাঁদ উঠেছে, ফুটফুট করছে জ্যোৎস্না, গোলাপ ফুলের গন্ধে বাগান ভরপুর। নিরঞ্জন চৌধুরী এবছরই গোলাপ করেছেন বাগান ভর্তি। তার উপরে চৈত্র মাসের উতল হাওয়ায় বিকাশ রঞ্জনের মনটা কোথাও উধাও হয়ে গেল। অনতি পরেই চা নিয়ে এলো পারমিতা। কি ভাবছেন? আপনার দিদির কথা। ওরে সর্বনাশ! ওর চেহারা কিন্তু খুব বেশি বদলায়নি। আমার 1 বছরের জুনিয়র ছিলেন, কিন্তু নিশীথ আমার সহপাঠী ছিল। তাই নাকি? আপনি নিশীথদার সহপাঠী ছিলেন? বিএ পাশ করে অক্সফোর্ডে চলে গেল, তারপর থেকে তো বিদেশে বিদেশেই ঘুরছে। মাঝখানে এসে একবার বিয়ে করে গেল। সত্যি, দিদিটা যে কি তাড়াতাড়ি বিয়ে করে নিল, তাই না? পৃথিবীটা খুব বড় নয়। নয় তো, কেমন ঘুরে ফিরে সব দেখা হয়ে যায়। আপনার দিদিকে দেখে হঠাৎ পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। বুঝেছি বুঝেছি, আপনিও দিদির প্রেমিক ছিলেন। সব যুবকই সব যুবতীর প্রেমিক। আর আপনার দিদি তো কলেজের মক্ষীরানী ছিলেন, তা নিয়ে আর বচসা করে লাভ কি? তবে নিশীথ বা হিমগ্ন যে অর্থে প্রেমিক, আমি সে অর্থে নই। হিমগ্ন? হিমগ্ন কে? সবাই আমরা সহপাঠী, শুধু বিষয়টাই আলাদা। নিশীথ ইকোনমিক্সে, আমি হিস্ট্রিতে, আর হিমগ্ন ইংরেজিতে। কিন্তু নিশীথের সঙ্গে হিমগ্ন হেরে গেল। অত সংস্কৃতি সম্মেলন করেও বেচারা কিচ্ছু করতে পারল না। আর আপনি? আমি গলি ঘুপচির মানুষ,
ওই রাজপথে হাঁটার সাহস আমার ছিলই না। আহা, তা যদি থাকতোই তাহলে দিদির বোনটির সঙ্গে কি এই শহরে এসে প্রথম বন্ধুত্ব হয়? তখন যে মাস্টারমশাই, সেই জন্যই তো বেশি সুযোগ। কিন্তু আপনি একদিন আমাকে ফুল পেড়ে দিয়েছিলেন, তাই নাকি? একটা শিরীষ গাছ ছিল না লাইব্রেরির কোণে, আমি, মৃদুলা, সর্বাণী একটা ফুলওয়ালা ডাল ধরবার জন্য লাফাচ্ছিলাম। গাছটা কীরকম নিচু মতো ছিল, মনে আছে? আছে বই কি। আপনি যাচ্ছিলেন, তাকালেন, হাসলেন, তারপর ডালটা হাত বাড়িয়ে ভেঙে আমার হাতে দিলেন। আমার যা গর্ব হচ্ছিল না। গর্ব হচ্ছিল বুঝি? হবে না? কেন? কেন আবার কি? একজন প্রফেসরের এত পক্ষপাত? পক্ষপাত আর তো কারোর হাতে দেননি। অবশ্য আমি সামনে ছিলাম, তাই যাকে কাছে পেলেন তাকেই দিলেন। কিন্তু আমি বললাম, না বাপু, ওটা পারপাসলি আমাকে দেওয়া। পারমিতা স্বভাবসুলভ ভঙ্গিতে চোখে মুখে হাসতে লাগলো। চুপ করে থাকলেন বিকাশ রঞ্জন। পরে বললেন, ঘটনাটা মনে রাখার জন্য ধন্যবাদ। আপনার আবার ধন্যবাদ কিসের? আমারই তো তখন দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি মোটেই দাঁড়ালেনই না। তারপরে? না থাক, বলবো না। বলুন না। দূর, সে কবেকারের কথা। বলুন না। ভাবলাম এই ধন্যবাদ দেওয়ার ছুতোয় আপনার সঙ্গে গিয়ে বেশ আলাপ করে আসি। সত্যি? সত্যি। কেন এলেন না? যা গম্ভীর, সাহসই পেলাম না। গম্ভীর? আমাকে দেখলেই চোখ অন্যদিকে। সাধ্য কি সেই চোখে চোখ ফেলে একটু হাস্য বিনিময় করি? অমন বিদ্যুতের সামনে পড়ে গেলে কোনো মানুষই মাথা ঠিক রাখতে পারে না। ইস, কথা একেবারে মধু। সত্যি কথা, আমি ভাবতেই পারি না সেই আপনি আর এই আপনি এক মানুষ। বদলে গেছি? বিলকুল। কে বলবে একসময় ছাত্রী ছিলুম। একসময় এই মাস্টারমশাইটি ভুলেও ফিরে তাকাননি। ফিরে না তাকানোটাই দেখেছেন। কেন তাকায়নি তা কেন ভাবেননি কখনো? ওই তো বললাম, কালো মেয়ে আপনার পছন্দ নয়। পাঞ্জাবি মেয়ে, ফর্সা মালিনীর সঙ্গে আপনার প্রেম। প্রেম? মালিনীর সঙ্গে প্রেম? হায় ভগবান! সারাক্ষণ তো একসঙ্গে। বারে, আমার সহকর্মী না, মালিনীও তো হিস্ট্রি পড়াতো। তাহলেই একসঙ্গে ঘুরতে হবে? একসঙ্গে কি শুধু মালিনীর সঙ্গেই ঘুরতুম, আর কাউকে দেখেননি? তারপর যখন শুনলাম বিয়েতে গিয়ে বিয়ে করেছেন, সে কি এ ওর ওটা ছিল নাকি? শুনে যায় রাগ হলো না। রাগ কেন? এখানে মালিনী খান্না, আবার বিয়েতে গিয়েই মেম দেখে মূর্ছা। বিকাশ রঞ্জন হাসলেন, পারমিতাও হাসলেন। বলল, আসলে বেশ কষ্ট হয়েছিল। মালিনী খান্নার জন্য এত দরদ? মোটেও মালিনী খান্নার জন্য নয়। তবে বাহ, অত সুন্দর একজন যুবক মাস্টারমশাই, বলা নেই কওয়া নেই, অন্যের গলায় মালা দিলে কষ্ট হবে না? তাই নাকি? এরকম একটা কষ্ট কারুর হতে পারে জানলে তো দেখছি জীবনের ছবিটা একেবারেই বদলে যেত। তাহলে ওই রটনাটা সর্বতোভাবেই মিথ্যে? কোন রটনা? বিলেতে গিয়ে বিয়ে করেছেন, 6 মাসের মধ্যে ডিভোর্স করেছেন। লোকেদের কি খেয়ে দেওয়ার কাজ নেই? আমি তো কতদিন নিরঞ্জনকে বলেছি, এখন তো মাস্টার নন, এখন তো বন্ধু, একদিন জিজ্ঞেস করি না। এক ধমক লাগিয়েছে, বলে ওসব ব্যক্তিগত ব্যাপার, বাজে কথা কখনো বলবে না। তাহলে এতদিনে জানলেন যে কথাটা একান্ত মিথ্যে। কে রটিছিল জানেন? পুরবী চট্টোপাধ্যায়। মনে নেই পুরবীকে? ওর বাবা তো আপনাকে জামাই করতে চেয়েছিলেন, আর পুরবীরও মনে মনে খুব ইচ্ছা ছিল। কেন বিয়ে করলেন না? আপনার কষ্ট হতো যে। আমার কেন কষ্ট হতে যাবে? ওই যে বললেন বিলেতে গিয়ে বিয়ে করেছি শুনে কষ্ট হচ্ছিল। বাতাসে হাসি ছড়িয়ে পড়ল পারমিতার। ফাজিল! মাস্টার হয়ে ছাত্রীর সঙ্গে ইয়ার কি না? আর সেই দুঃখে তো একেবারে চিরকুমার হয়ে বসে আছেন।
কুমারত্বের আয়ু মানুষের অচিরেই ধূলিসাৎ হতে পারে, কিন্তু প্রেমের আয়ু অখণ্ড। ওরে বাবা, আবার প্রেম টেম এনে ফেলেছেন দেখছি। আজকে আপনার দিদিকে দেখে আমার অনেক পুরনো ছবি মনে পড়ে গেল। জানি জানি, ওই নিশিদ্ধা আর হিমগ্নর মতো আপনিও দিদির একজন প্রেমিক ছিলেন। না, তবে দিদিকে দেখে এমন স্মৃতির সমুদ্র উঠতে উঠল কেন? উপলক্ষ, সেই সব বয়সগুলো মনে পড়ে গেল কি না? নিশীথকে মনে পড়ল, হিমগ্নকে মনে পড়ল, শেষে নিজেকেও মনে পড়ল। নিজের ব্যাপারটা কীরকম? খুব অদ্ভুত। যেমন যেমন আমি যাকে ভালোবাসতাম সে আমার দিকে ফিরেও তাকাতো না। আহারে, আমারও এমন সাহস ছিল না যে গিয়ে বলি, এই যে ভালো তো, পড়াশোনা কেমন হচ্ছে, অথবা আবার পড়াশোনার কথা কেন, ছাত্রী নাকি? অধিক কৌতূহল ভালো নয়। ঠিক আছে, শুধু এটুকু বলুন আমাদের প্রেসিডেন্সি কলেজেরই কেউ কিনা। এই গল্পে কোনো প্রশ্ন নট অ্যালাউড। আচ্ছা, সে স্বদেশের না বিদেশের? আবার বলুন না লক্ষ্মীটি। আসুন অন্য কথা বলি। ইউনিভার্সিটিতে আপনি, না না, গল্পটা আগে। এক থি রাজা এক থি রানী, দোনো মর গয়া, খতম কাহানি। কেবল ফাজলামি, যান, আপনার সঙ্গে আমি কথাই বলবো না। ওরে বাবা, তাহলে তো ভারী বিপদ। কিন্তু সত্যি বলছি, গল্প আমার ওইটুকুই। কখনো না, সত্যি। ঠিক আছে, কপিলার কাছ থেকে সব জেনে নেব। কপিলা কি আমার সব জানে? বারে, কপিলা তো আপনার স্ত্রী। স্ত্রী হলেই কি সব বলতে হবে? সেটাই নিয়ম। আর স্বামী হলে? স্বামী হলে একটু চিন্তা করে, হ্যাঁ তাও, অর্থাৎ সেখানেও সেটাই নিয়ম। হ্যাঁ, আপনি সব বলেন। হ্যাঁ, প্রেমের গল্প? পারমিতা হেসে ফেলল। আমি না কোনো কথা গোপন রাখতে পারি না, কারুর কাছেই না। শুধু একটা ছোট্ট কথা কখনো কাউকে বলিনি, আসলে মনেও ছিল না। এখন বলুন না আমাকে। দেখ, কি সুন্দর লন, বাগান, চাঁদ, সন্ধ্যা, সন্ধ্যার অলৌকিক আলো। এমন সময়ে যদি সব কিছু না বলেন, আর বলবেন কখন? আপনি কেন বলছেন না? বলতে ইচ্ছা করছে, বলেই তো মুশকিলে পড়েছি। ইস, কেন যে আপনি ফট করে তখন বিলেত চলে গেলেন, তাতে আপনার কি হলো? কি চমৎকার আমাদের কলেজে ছিলেন। আমরা ছাত্রীরা সবাই আপনার কত রূপ, গুণমুগ্ধ ছিলুম। রূপেও মুগ্ধ, গুণেও মুগ্ধ। আর সেজন্য কাঞ্জিলাল স্যার কত হিংসে করতেন। বলতেন, ওরকম স্কলার আমার ঢের ঢের দেখা আছে। হাসতে হাসতে মরে গেল পারমিতা। বিকাশ রঞ্জন তাকিয়ে সেই সারল্যের শোভা দর্শন করতে লাগলেন। ছেলেদের ওই এক বাতি, কি কেবল বিলেত যাবার তাল, যেন সব মোক্ষ ওইখানে। কি করি বলুন? চাঁদের আলোয় পারমিতাকে নিরীক্ষণ করলেন। যা চাই তা পেতে হলে ওই গন্ধটা না মেখে এলে পাবো বলে তো আমার মনে হচ্ছিল না। কি চেয়েছিলেন? আরও বড় চাকরি? কারো যোগ্য হতে চেয়েছিলুম। ওরে বাপরে, কার যোগ্য হবার জন্য সেই সাধনা? অনুমান করে নিন না। আমি কি করে অনুমান করব? আবার এদিকে ওখানে গিয়ে গরু খাবো বলে আমার পিতৃদেব মহা খাপ্পা। বললেন, যাবে তো যাও, ফিরে এসে গরুর চোনা খেয়ে প্রায়শ্চিত্ত করবে, কথা দিয়ে যাও। এ মা, আমি বললাম, না, সে কথা দিতে পারবো না। তখন বললেন, তবে গোল্লায় যাও। পারমিতার হাসি আবার উচ্চরোলে আকাশে বাতাসে ভেসে গেল। আপনাকে কি বলবো মিসেস চৌধুরী? এ কি, আমাকে আবার মিসেস চৌধুরী বলা কেন? কি বলবো? আমার নাম জানা নেই? থাকলেও এতকাল বাদে একজনের স্ত্রীকে এবং এমন একজন মহিলা পণ্ডিতকে
আর নাম ধরে ডাকতে সাহস হয় না। হ্যাঁ, সত্যি। জানেন, আমার মা কত ভেবেচিন্তে আমার নাম প্রজ্ঞা পারমিতা রেখেছিলেন। জানি, তার ভবিষ্যৎ দৃষ্টি খুব প্রখর ছিল। আবার ফাজলামি, নইলে তখনই কি করে বুঝলেন? উফ, শুনুন, বলুন, আমাকে নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকবো? আমি তো আপনাকে বিকাশ রঞ্জনই বলি। আপনাদের সায়েন্সের প্রফেসর ডক্টর কার্লেকারকে মধু বলি। মধু? হানি? ইস! পারমিতা আবার হাসতে হাসতে মরে গেল। আরে না না, আপনাদের বিলিতি অর্থে হানি নয়, মধু। মধু, ওর নাম মধু। তাই বলুন, বাঁচা গেল। তারপর ফিলোসফির ডক্টর সিংকে রমিন্দর বলি। আপনাকে সবই মানায়। আর আপনি তো আমার মাস্টারমশাই ছিলেনই, যদিও ডিরেক্ট নয়। তা প্রজ্ঞা পারমিতার প্রজ্ঞাটা ছাঁটল কে? আমি। আবার কে? আপনি কি ভাবেন আমার কোনো বুদ্ধিশুদ্ধি নেই? আমার বাবা কি বলেন জানেন? হাসল। কি বললেন? প্রজ্ঞাটা ছেঁটে জীবনে ওই একটাই সুবুদ্ধির কাজ করেছ। মাকে বললেন, তোমার কন্যা সম্পর্কে উচ্চাসাটা কিছু বেশি হয়ে পড়েছিল, এখন ঠিকঠাক হলো বটে। তবে পারমিতা শব্দটার আর মানে রইল না কোনো। তখন ব্যাস, আর যায় কোথায়? মা বললেন প্রজ্ঞা থাক, পারমিতা যাক। আমি মাকে বোঝালাম, বাবার কথায় কান দিও না। আমার যখন প্রজ্ঞাই নেই, তখন অভিধান খুঁজে পারমিতার অর্থ খুঁজে আর বেশি প্রজ্ঞার পরিচয় দিয়ে দরকার নেই। মোট কথা, আমি প্রজ্ঞা থাকবো না। যা দেখছি ছোট মেয়ের বেলাতেই আপনার বাবা মা বেশি সচেতন। প্রজ্ঞা পারমিতা নামটি সত্যিই বিশেষ। কিন্তু শর্মিষ্ঠা? ও বাবা, এ নাম আমার দাদামশাইয়ের দেওয়া যে, তিনি আবার মধুসূদনের একনিষ্ঠ ভক্ত। তাহলে কিন্তু আপনার নাম শর্মিষ্ঠার সঙ্গে মিলিয়ে তনিষ্ঠা রাখা উচিত ছিল। ও মা, কি সুন্দর নামটা! ইস, তখন কেন আপনার সঙ্গে দেখা হলো না? তনিষ্ঠা মানে তো তৎনিষ্ঠা, অর্থাৎ তাঁতে যার নিষ্ঠা। আহারে, কি সুন্দর নামটা! ঠিক আছে, আমার একটা মেয়ে হলেই নামটা নিয়ে নেব। চুরি করবেন না, দয়া করে বলে দেবেন এই নামকরণের গডফাদারটি কে। ভারী তো একটা নাম বলেছেন, তার কত অহংকার। গরিবের কানাকড়িই সম্বল। কিন্তু এবার বোধ হয় আমার ওঠা উচিত। কেন? আর কতক্ষণ? অনেকক্ষণ হয়েছে বুঝি? মন্দ কি, ঘড়ি দেখলেন? আপনার কাছে এলে তো আমার সময়ের জ্ঞান থাকে না। তাই নাকি? তাই। তাহলে গল্পটা বলুন। কিসের গল্প? যার যোগ্য হওয়ার জন্য বিলেতের গন্ধ মাখতে গিয়েছিলেন? জীবনে দুটো একটা কথা গোপন রাখা ভালো। বলুন না বাবা। মানুষের একান্ত বলেও তো কিছু থাকা উচিত। হঠাৎ হাসি খুশি পারমিতা একটু অন্যমনস্ক হলো। একটু পরে বলল, আপনার যাবার দিনটা আমার খুব মনে আছে। আমার ফেয়ারওয়েলের দিন আপনি যে গানটা করেছিলেন, মনে আছে সে কথা? স্মৃতি কি আমার এতই দুর্বল? আমি কিন্তু ফিরে এসেই আপনার খোঁজ করেছিলাম। তাহলে ভুলে যাননি? সম্ভব হলে ভুলতাম। পারা গেল কই? ইস! 3 বছর বিলিতি ছেলে মেয়েদের মাস্টারি করে আমার অকারণ সংকোচের আবরণ অনেকটাই খুলে গিয়েছিল। আত্মবিশ্বাসের যে অভাবে একদা ইংরেজ আমলের একজন জাঁদরেল ICS কন্যার সম্মোহনে মরে গিয়েও একদিন মুখোমুখি দাঁড়াবার সাহস পাইনি, গটমটিয়ে চলে গেলুম তাদের বাড়ি। তাহলে বিলেত আপনাকে বেশ ধুয়ে মুছে দিয়েছিল? তা দিয়েছিল। অন্তত এ কথাটা ভুলতে পেরেছিলাম, বণিকের পুত্র হওয়াটা কিছু লজ্জার নয়। আমার বাবা চালের ব্যবসায়ী ছিলেন। পরিবারটি অন্ধকারে আচ্ছন্ন ছিল, এটাও যেমন সত্য কথা। আমাকে যে অতি যত্নে মানুষ করেছিলেন, সেটাও তেমন সত্য কথা। তাই তো, আমাকে তো তিনি 14 বছর বয়সেই গদিতে বসাননি। বসালে কি করতে পারতাম বলুন? তাই তো,
আপনার মা বাড়ি ছিলেন না, উনি ছিলেন। গেট খুলে বাগান পেরিয়ে বেল দিতে উনি দরজা খুলে দিলেন। অবশ্য চিনতে পারলেন না, কি করে পারবেন? আর তো কখনো যায়নি, আর তো কখনো দেখেননি আমাকে। কি বললেন বাবা? নিজের পরিচয় নিজেই দিলুম। খুব আদর সমাদর করলেন। আপনি যে পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন বললেন সে কথা। স্কলারশিপ নিয়ে বিদেশে গেছেন সেটাও শোনা হলো। তারপর 2 মেয়েই ভারতবর্ষের বাইরে, সেটা বোধহয় পীড়া দিচ্ছিল মনকে। হাসতে হাসতে বললেন, এত একা হয়ে গেছি মেয়ে দুটো চলে গিয়ে। সত্যি। আমি নির্বোধের মতো মুখ করে বসে থেকে সব শুনলাম, চা খেলাম, কেক খেলাম, তারপর আলগা আলগা হেসে ফিরে এলাম। তারপর আমার সব পরিশ্রম ব্যর্থ হলো। কেন? সেটা আপনি নিজের মনেই ভেবে দেখুন না। না মশাই, আমার কল্পনা শক্তি অত প্রবল নয়। আচ্ছা বলুন তো, ফেয়ারওয়েলের দিন কোন গানটা করেছিলেন? স্মরণশক্তির পরীক্ষা? আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। এ রাম, কী সব বলছি, ঠিক কি না? সবাই শুনতে চাইল যে, সবাই ওই গানটা আপনার মুখেই শুনতে চায়। আমি মায়ার খেলায় শান্তার পাঠ করছিলাম না, আপনি তো টিকিট কিনেছিলেন। আপনি করবেন আর আমি টিকিট কিনব না, তা হয়? থাক, কে বলিয়ে। ওটা ফেয়ারওয়েলের অন্তর্গত গান ছিল না, বুঝেছেন? না, বুঝিনি। কেন বোঝেননি? ওটা বুঝলে আমার চলতো না। আবার বাজে কথা। যতক্ষণ ফেয়ারওয়েল চলছিল আমি অন্য 2টো গান গেয়েছিলাম। শেষ হয়ে যাওয়ার পরে সবাই ধরল। সে এখন যে কৈফিয়তি দিন না কেন, ওই গানখানা সম্বল করেই সাগর পাড়ি দিয়েছিলাম আমি। ধ্যাৎ, লক্ষ্মী ছেলের মতো 3 বছরেই কাজটি সেরে চলে এলুম। আর এসে যখন দেখলুম খাঁচা শূন্য, চিড়িয়ারানী ভাগ্যিয়া। উফ, কে বলবে প্রেসিডেন্সি কলেজের সর্বকনিষ্ঠ সেই সুশ্রী সুবেশ লাজুক প্রফেসরটি আর এই ব্যক্তি একই বিকাশ রঞ্জন। বদলেছি নাকি? বদলাননি। কোথায় বদলেছি বলুন তো? আপনার লজ্জা নিয়েও আমরা নিজেদের মধ্যে কত ঠাট্টা করতাম, অথচ কিছু কম লজ্জা থাকলে সব কেমন অন্যরকম হয়ে যেত। চিড়িয়ারানীটি তাহলে আর ভেঙে যেতে পারত না, তাই না? ঠিক। মনের দুঃখে তখন কি করলেন? অন্ধকারে শুয়ে থাকলুম, সন্ন্যাসী হওয়ার চেষ্টা করলুম, সমুদ্রের ধারে বিরহ যাপন করতে গেলুম। তারপর আবার মন স্থির করে পুরনো চাকরিতেই ফিরে গেলুম লন্ডনে। সেই থেকে টানা এতদিন ছিলেন? ওই ছুটি ছাটায় যতটুকু আসা। চিড়িয়ারানীটি কি মরে গিয়েছিল? তার কি কোনো ঠিকানা ছিল না? থাকলে একটা চিঠি লিখতে পারতেন। চিঠি? না, বিলিতি জল যতই ধুয়ে মুছে দিক না, তখনও সাহস অতখানি অগ্রসর হয়নি যে একটা চিঠি লিখে ফেলতে পারি। ভীতু, ভীষণ। কিন্তু চিড়িয়াটির চোখ মুখ দেখে কি আপনি কোনোদিনই কিছু বুঝতে পারেননি? ম্যাডাম, তার প্রতি প্রেম আমার এতই অদম্য ছিল যে তার মুখ চোখ দেখব কি, দূর থেকে সে আসছে দেখলেই বুকের মধ্যে এমন বিদ্যুৎ চমকাতে থাকতো যে পাশ দিয়ে যখন চলে যেত সেই বাতাসটুকুর ঘায়েই মূর্ছা যেতাম। তাই না আরও কিছু। তারপর ক্লাসে গিয়ে কি আর পড়াতে পারি, কেবল জল খাই আর জল খাই, প্রাণ যাবার দশা। সেই পাখিটার তাহলে সেই কলেজের গণ্ডিতেই গতিবিধি ছিল। ধরা পড়েছি যখন, মিথ্যে বলে আর লাভ নেই। সেই পাখিটার নাম কি? একেবারে তোতা। সকলের সঙ্গেই তার হাসি, গল্প, গান, বাদে আমি। আরে, তার মনটা যেন সারাদিন আকাশে উড্ডীন থাকতো, চোখ দুটো যেন 2 চামচে নীল জল। সেই জলে কাঠছায়া ভাসত। কে জানে, একটা শিরীষ ফুলের ডাল এগিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম বসবে, বসলো না। না,
আমি কিন্তু অন্য কথা জানি। কি কথা? একটা নিষ্ঠুর লোকই তাকে ভুলে অনেক দূরে চলে গেল একদিন। তাকে ভুলে দিন যায়, রাত যায়, মাস যায়, ঋতু যায়, আর সে ফেরে না। তারপর আর পাখির কিছুই ভালো লাগে না। তারপর ততদিনে তার পাঠ সমাপ্ত হলো। বিরহের পাথারে ডুবে যেতে যেতে একটা জাহাজের মাস্তুল পেয়ে পাড়ি দিল সমুদ্র। ইস, জাহাজ গিয়ে একদিন যে মাটিতে ভিড়ল, সেই নিষ্ঠুর লোকটি সেখানেই ছিল। তবে কেন সে একবার তার সেই দুঃখী, অক্ষম, লাজুক, আত্মবিশ্বাসহীন বন্ধুটির সঙ্গে দেখা করল না? কেমন করে দেখা করবে? কেন? সে তো জানতো কোথায় সে আছে। জানতো, কিন্তু ততদিনে শোনা গেছে স্বদেশের তোতা ময়না নয়, বিদেশের দামি পেঙ্গুইন এসেছে তার ঘরে। কি মিথ্যে, কি মিথ্যে! সুতরাং দেশি তোতা চোরের মতো সেই মাটি ছুঁয়ে চলে গেল অন্য দেশে। আশ্চর্য, সত্যি কি মিথ্যে সেটা একবার প্রমাণ করতে চাইতে পারল না। অবধারিতভাবেই সে কথা সে বিশ্বাস করেছিল। খুব অন্যায়। তারপর আমার কথাটা ফুরালো, নোটে গাছটি মুড়ালো। না, নোটে গাছটি মুড়োয়নি। তবে আবার যবনিকা উঠল অনেক বছর বাদে। তখন আবার দেখা হলো তাদের, কিন্তু সম্পূর্ণ এক অন্য পরিবেশে, অন্য শহরে, অন্য অবস্থায়। যখন দুজনেই বয়স্ক। হ্যাঁ, ছেলেটি অবাক হয়ে বলল, আপনি? মেয়েটিও অবাক হয়ে বলল, আপনি? মেয়েটি ঠিক সেই রকমই আছে, তেমনি সরল, সহজ, আনন্দে, সারল্যে ভরপুর এবং আরেকটু বেশি সুন্দর। আর ছেলেটি উত্তর 40-এ পৌঁছে আরও পরিণত, আরও ভদ্র, আরও পণ্ডিত। সঙ্গে সঙ্গে অরণ্য কাষ্ঠে আগুন ঠিকরে বেরোলো। কতক্ষণ ধরে ঠান্ডা হয়ে আসা তাপটা চকিত চমকে ছড়িয়ে পড়ল বুকের মধ্যে। আনন্দে, বিষাদে তার হৃদয় আচ্ছন্ন হয়ে গেল। কিন্তু মেয়েটির কিছুই হলো না। সে সুখী। তার সুখ তার চোখে, মুখে, সারা শরীরে মাখামাখি। অবশ্য তার চরিত্রই তাই। সরবে সবেগে সে অভ্যর্থনা করল, দৌড়ে খাবার নিয়ে এলো, চা নিয়ে এলো, আন্তরিকভাবে খুশি হয়ে উঠল। ততক্ষণে ছেলেটি তার বিবেক, বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, সতর্কতা ইত্যাদি জাগতিক বৃত্তি নিয়ে সংযত করল নিজেকে। তারপর স্বাভাবিক সহজ হয়ে গল্প করল অনেকক্ষণ। এত দিন ধরে এত প্রেম, বিশ্বাস কি? এতদিন ধরে হবে কেন? তবে ধরুন একটার কৌটোর মুখ হারিয়ে গেছে, অথচ সেটা ঢাকা দরকার। আপনি কি করবেন? জানি না। নিশ্চয়ই দেখে শুনে মোটামুটি ঠিকমতো আর একটা ঢাকনা জোগাড় করে ফাঁকটা ভরে দেবেন। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেই আসল ঢাকনাটার কথা ভুলে গিয়ে সেটাকেই আদি এবং অকৃত্রিম হিসেবে ব্যবহার করতে থাকবেন। হ্যাঁ, ওই ছেলেটিরও ঠিক তাই হলো। বয়স বাড়তে বাড়তে ফাঁকটা ভরে নিল একদিন। যে মেয়েটি তার জীবনসঙ্গিনী হয়ে এলো, বিদেশের সেও তার ছাত্রী ছিল। বোধহয় প্রথম প্রেম একটা ছাত্রীর প্রতি প্লাবিত এবং ধাবিত ছিল বলে দ্বিতীয় প্রেমাস্পদাও একজন ছাত্রীই হলো। কোনো অভাববোধ হলো না। জীবন বেশ মসৃণ গতিতেই চলছিল। যবনিকা না উঠলে জানাই যেত না পাদপ্রদীপের তলায় তখনও এত জোর, এত ঔজ্জ্বল্য। পারমিতা, বলুন, বুদ্ধির অগম্য বলেও যে কিছু আছে তা কি আপনি মানেন? বলুন কি বলতে চান। তা নইলে আজ যে সাহস আমাকে উদ্বুদ্ধ করল, সে সাহস তো আমাকে তখনও এই শক্তি জোগাতে পারত, কেন জোগালো না? পারমিতা সহসা চায়ের বাসন কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। দিন তো তারপরেও বেশ কাটছিল, সুখে দুঃখে, মধুর বন্ধুত্ব সম্পর্কে। এই শহরের দিনগুলোতে কোনো গ্লানিই ছিল না বলা যায়। আমার এখানকার অবস্থান প্রায় 1 বছর হলো না? হ্যাঁ। এর মধ্যে আমার কোনো আচরণে কি আমি একদিনও আপনাকে বিরক্ত করার মতো?
কি আশ্চর্য, বিরক্ত কেন? পারমিতা হাসল সামান্য। কিন্তু এই মুহূর্তে একটা দুর্জয় ইচ্ছার চাপে আমার হৃৎপিণ্ড কেন এমন দপদপ করছে। এগুলো রেখে আসি কেমন? পারমিতা ট্রেটা নিয়ে উঠে দাঁড়ালো। বিকাশ রঞ্জন সে কথায় কান দিলেন না। নিজের কথার জেদ টেনে বললেন, কোনটা উচিত এবং কোনটা অনুচিত আমি তা জানি, কিন্তু সেই সঙ্গে এও জানি মনুষ্য সমাজের ঔচিত্যবোধ আর ঐশ্বরিক ঔচিত্যবোধ কখনোই এক নয়। বিকাশ রঞ্জন, যা বুদ্ধির অগম্য, এখন আমি সেই অগম্যেরই শিকার। তার মানে আমি এখন ঈশ্বরের হাতের পুতুল। সত্যি কি না জানি না। পাপ, পুণ্য, ন্যায়, অন্যায় এইসব সামাজিক শিক্ষার আবরণ এখন উন্মুক্ত। সেই খোলস থেকেই তিনি আমাকে এই মুহূর্তে এই নির্জন আকাশের তলায় একেবারে মুক্ত করে দিয়েছেন। ভীষণ কবিত্ব করছেন তো? পারমিতা সহজ হবার চেষ্টায় হাসল। আমি এখন আমার কবিতারই সম্মুখীন। আপনি তারা চেনেন? ওই তারার যিনি রচয়িতা, তিনিই অলক্ষ্যে বসে আবেগে, রোমাঞ্চে, প্রেমে আমাকে প্রজ্বলিত করেছেন। সেদিন যে আমাদের ল্যাবরেটরিতে চাঁদের টুকরো নিয়ে আসা হয়েছিল, আপনি দেখতে গিয়েছিলেন? পারমিতা, বলুন, যা সত্য তা সত্যই, নিশ্চয়ই। যা মানুষের হাতে নেই তা তো নেই, নেই তো। অতএব আমার হৃদয়বেগও আমার হাতে নেই। হৃদয়বেগ আবার কারুর হাতে থাকে নাকি? হৃদয় কি কেউ দেখতে পায়, ছুঁতে পায়? ঠিক এই যে এই মুহূর্তে আমি ঘন ঘন বিদ্যুৎপৃষ্ট হচ্ছি, বুকের মধ্যে সেই কলকাঠি তো তিনি নেড়েই নিচ্ছেন। দিদিকে দেখে আপনার হলো কি? দিদির বোনটি কেন আমাকে ফাঁকি দিল, সেই দুঃখ উতলে উঠল যে। দিদির বোন ফাঁকি দিয়েছে না দিদির ব্যর্থ প্রেমিকই ফাঁকি দিয়েছে? ব্যর্থ প্রেমিক? না, কখনো না। আমি কখনো কোনো দিন কোনো মুহূর্তে নিজেকে তার প্রেমিক ভাবিনি। তার বোনকে দেখার আগে কারোর দিকেই আমি তাকাইনি। তিনিই আমার প্রথমা, হয়তো শেষতমাও। পারমিতা লাল হলো। হয়তো এই ভালো হয়েছে, কে জানে। বিকাশ রঞ্জন উঠে দাঁড়ালেন। পারমিতা তার চরিত্র বিরোধীভাবে স্থিমিত গলায় বলল, কি ভালো হয়েছে? প্রাত্যহিকতা আমাদের জীবনকে সর্বতোভাবেই নিরুত্তেজ আর নিরুত্তাপ করে ফেলে। কখন যে আগুন নিভিয়ে শীতল করে দিয়ে অভ্যাসের দাসে পরিণত করে জানতেও পারি না, বুঝতেও পারি না। কিন্তু আগুন তো থাকে, সেই প্রেম যার সমাধি বিবাহে। বিবাহ তার সমাধি নয়, সভ্যতার বিরুদ্ধে জেহাদ। একসময় যে লোকটি আপনার আঙুলের ডগাটি ছুঁলেও আপনি শত শিখায় জ্বলে উঠতেন, এখন কি তার তিলোদমটুকুও অবশিষ্ট আছে? চুপ করে আছেন কেন? সত্য কথা বলুন। নিঃশব্দ স্তম্ভিত পারমিতার দিকে এগিয়ে এলেন বিকাশ রঞ্জন। মুখোমুখি দাঁড়ালেন, চোখে চোখ রাখলেন। প্রায় ধর্মযাজকের গলায় বললেন, আপনি আর পাঁচটা মেয়ের মতন সাধারণ নন, দুর্বলও নন, সংস্কারাচ্ছন্ন নন, গোপনীয়তা প্রিয় নন। বলুন, ঠিক কি না? বলতে বলতে স্বর গাঢ় হলো, নিবিড় হলো বহুদূর থেকে ভেসে আসা কথা। যদি আবার শতধারে জ্বলে উঠতে চান, বুক ভাঙা সুখে ভেসে যেতে চান, আমি তা দিতে পারি। ভীত সন্ত্রস্ত পারমিতা তাড়াতাড়ি চায়ের বাসন রাখতে ঘরে চলে গেল। বনবন করে পাখা ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। যে সুখ বিকাশ রঞ্জন তাকে দিতে চেয়েছিলেন, দেখা গেল সেই সুখ তার বুকের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে বেড়াচ্ছে। ঘন ঘন নিঃশ্বাসের বেগ দমন করতে ঘেমে উঠছে কপাল। অনেক পরে যখন সাব্যস্ত হয়ে আবার ফিরে এলো লনে, দেখল বিকাশ রঞ্জন চলে গেছেন। দ্রুত পায়ে এগিয়ে গেল গেটের কাছে। চলে গেল গেটের বাইরে, রাস্তায় এলো, নেই, কোথাও নেই। শুধু অনেক দূরে কে যেন মন নিল বাঁয়ে। বুকের মধ্যে তখন বিদ্যুৎ,
কি অন্যায়!